কি আমার কথা বলার রুচি আপনি ঠিক করে দিবেন? আপনার রুচি এমন হবে কেন? আপনি ঠিক করে দিবেন। আপনি কে? বিকৃত রুচি নিয়ে আপনি কথা বলেন কেন? কথাবার্তা বলার সময় তা কি? একটু ইয়া করে বলেন। আপনি কে রুচিটা আমার কথা বিকৃত বলার রুচি রুচি ঠিক করে দিবেন? আপনার রুচিটা বিকৃত কেন? কেউ কারোর কথা বলার রুচি ঠিক করে দিতে পারে না। আপনি তো একটু আগে এমন কথা বলছেন, আপনি আদালত অবমাননা করছেন। তাহলে এখন আমাদের ফাঁসি দিয়ে দেন। একজনকে রুচি সঠিকভাবে নিয়ে আসেন। এইটাই ফ্যাসিবাদী। জনাব তারেক রহমান, আপনার কাছে একটু ফিরতে চাই। আওয়ামী লীগকে ফেরাতে অনেকে এই সুবিধা নিয়ে নতুন বয়ান দিচ্ছেন, আপনি কি বলবেন? আসলে এটি কি বয়ান পরিবর্তন আপনি করছেন নাকি বাস্তবতার প্রয়োজনেই এই কথাগুলো বলছেন? হ্যাঁ, আমরা একটা কথা শুনি না, বাঁশের চেয়ে কঞ্চি বড় এবং নেতার চেয়ে কর্মী বেশি লাফায়। তো রাষ্ট্র মনে করছে আনিস আলমগীরের জামিন হওয়া প্রয়োজন, রাষ্ট্র মনে করছে পান্না ভাইয়ের জামিন হওয়া প্রয়োজন, এরকম আরও যারা সাংবাদিক আছে মুক্তভাবে কথা বলে জামিন হওয়া প্রয়োজন। বাট কর্মী মনে করতেছে না, তাদেরকে জামিন দিবে কেন, তারা ফ্যাসিবাদের দোসর। রাষ্ট্র বলতেছে, রাষ্ট্র প্ল্যান করছে উদার হবে, কর্মী লাফাচ্ছে। হ্যাঁ, এবং আওয়ামী লীগের দোসর ট্যাগ দিচ্ছে। রাষ্ট্র উদারভাবে সবার জন্য স্পেস তৈরি করছে, কিন্তু কর্মী সংকীর্ণ করে নিচ্ছে। রাষ্ট্র বলছে যে বেগম জিয়ার গাড়িবহরে হামলার জন্য যে অভিযুক্ত তাকে জামিন দেবে, কিন্তু কর্মী লাফাচ্ছে যে না, কেন জামিন দিল। তো কে বেশি বোঝে? কেউ বেশি বোঝে না। তাদের দাবির প্রেক্ষিতেও আবার ঘটনা উল্টে হয়ে যেতে পারে। কিন্তু এই জামিনগুলো কি তাহলে ভুল ছিল? বা এই যে আনিস আলমগীর ভাইকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দিল, স্থায়ী জামিন দিল, এটা কি ভুল ছিল? তো এগুলো রাজনীতিতে আমরা মানদণ্ড কই থেকে নিয়ে আসি? আমরা কাউকে অভিযুক্ত করি, কিন্তু অভিযুক্ত করার ক্ষেত্রে আমরা বলি না যে এই কাপটা এখানে স্থির আছে, কিসের প্রেক্ষিতে স্থির আছে? আমি স্থির, এটাকে দেখে স্থির মনে হচ্ছে, কিন্তু সারা বিশ্বের ঘূর্ণয়ন পদ্ধতি অনুযায়ী এটা কি স্থির আছে? এটা কি আসলেই স্থির আছে? এটা মুভ করছে। ঠিক একইভাবে কেউ একজন ভালো, কতটুকু ভালো, আর একজন খারাপের প্রেক্ষিতে ভালো, আমরা তো এই তুলনায় করি। তা তেমনি যেই বিষয়টাকে আপনি এটা একটা ফ্যাসিবাদের লক্ষণ যে আমি জুলুমের শিকার হয়েছি, এই জন্য আমি অন্যের উপর জুলুম করব। আমি জুলুমের শিকার হয়েছি, এই জন্য আমার অধিকার, আমি ক্ষমতায় থাকব। এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদী লক্ষণ এটা যে অমুক খারাপ, এই জন্য ওই গোষ্ঠী রাজনৈতিক প্রক্রিয়ায় আসবে না। এগুলো কিন্তু ধীরে ধীরে উৎপাদন হয়। আমরা প্রেস ক্লাব, শাহবাগ, রাজু ভাস্কর্য, বিভিন্ন জায়গায় ভোটাধিকারের জন্য অনশন করেছি, বিক্ষোভ করেছি, কষ্ট করেছি, তাই না? তারপরে এদের 7 তারিখ না 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 সরকারের মধ্যে, নেতা কর্মীদের মধ্যে না, ব্যক্তির মাঝে কিছু কিছু ব্যক্তি এরকম আচরণ করছে এবং তাদের মধ্যে সব ফ্যাসিবাদী চিন্তা আসে, এবং এটা সমষ্টিক রূপ যখন হবে তখন দেখবেন ভয়ঙ্কর খারাপ হবে। আমরা কি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য প্রেস ক্লাব, শাহবাগ এগুলোতে অনশন করছি, বিক্ষোভ করেছি? যেদিন 7 তারিখে নির্বাচন হয়, ক্ষমতা বসানোর জন্য বিএনপি আপনারা আন্দোলন ছাড়া আপনার জন্মের আগে বিএনপি ক্ষমতা আসে নাই? অবশ্যই আসছে। এগুলো কি বলেন আপনি? মানে না না, বিএনপি কে ক্ষমতা বসানোর, কাকে ক্ষমতা বসানোর জন্য কি আবার ক্ষমতা বসানোর আপনাদের চিন্তা কি ছিল? আপনি বলেন, ঠিক আছে, আপনি যে বললেন কথাটা, আপনার কত বড় স্পর্ধা, আপনি যে বললেন যে বিএনপি কে ক্ষমতা বসানোর জন্য আন্দোলন করেছেন। আপনি 91 সালে কোথায় ছিলেন? বিএনপি ক্ষমতা আসে নাই, শেখ হাসিনাকে ফেল করে। আমি তখন জন্মই নেইনি। জন্মই নেন নাই, তাইলে বলেন যে 91 সালে বেগম খালেদা জিয়া আমি জন্ম নেই না দেখে এখন কথা বলবো না? প্রমাণ করেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। বলছে আমি জন্ম নেই না দেখে কথা বলবো না? না না, শুনেন, হাসিনার যে দোসর এরশাদ, বলেন আপনি, এরশাদকে ধরাশায়ী করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আপনি বলেন 91 সালে প্রধানমন্ত্রী হয়েছে। তাতে কি হবে? আপনি জন্মেন, তাহলে আপনি বলেন যে আন্দোলন করছেন বিএনপি ক্ষমতা নেওয়ার জন্য। না, 2001 সালে আপনি কোথায় ছিলেন? 2001 সালে কোথায় ছিলেন বলেন? 2001 সালে আমি ছোট বাচ্চা ছিলাম। হ্যাঁ, ছোট ছিলাম। তখন তো বিএনপি আন্দোলন করে শেখ হাসিনাকে ফেল করে বিএনপি ক্ষমতা আসছে। তাহলে কি হবে? ক্ষমতায় ছিলেন, তাহলে এখন যে বলেন এসে স্টুডিওতে যে আমরা আন্দোলন করছি বিএনপি কে, না না বিএনপি কে হঠাৎ করে আসছে না, বিএনপি হঠাৎ করে সৃষ্টি হয়েছে না না, বিএনপি আপনি বক্তব্য দেন, ঠিক আছে, আপনি তো বক্তব্য দিবেন। না না, এগুলো বলেন না, কেন বলা যাবে? আবার আপনি বলেন কিছু কিছু লোক, আপনি আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন, কি বলেন এগুলা? কি আমার কথা বলার রুচি আপনি ঠিক করে দিবেন? আপনার রুচি এমন হবে কেন? আপনি ঠিক করে দিবেন। আপনি কে? বিকৃত রুচি নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি কে আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন? আপনার রুচিটা বিকৃত কেন? কেউ কারো কথা বলার রুচি ঠিক করে দিতে পারে না। রুচি সঠিকভাবে নিয়ে এইটাই ফ্যাসিবাদী। আচ্ছা ঠিক আছে জনাব তারেক রহমান, আপনি আপনার প্রসঙ্গে যেভাবে ছিলেন আপনি আগান। আমরা একটু শুনতে চাই দেখেন, মানে আপনাদের চিন্তা কি ছিল যে কারা ক্ষমতায় আসবে? শুনেন, আমি বলি, জুলাই অভ্যুত্থানের পর না না, আমরা ওনারা ক্ষমতা আসলে ওনারা সংগঠন করে উনি ক্ষমতায় লইলে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে ভাবখানা এরকম। দেখেন, আমরা ভোটাধিকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য দফায় দফায় আন্দোলন করেছি। অনেক জোরে জোরে কথা বলছে না,
7 তারিখ যে নির্বাচন হলো, এই নির্বাচনের দিনে আমাদের সাথে কমিটমেন্ট ছিল বড় বড় দলসমূহের, যে তারা সাপোর্ট করবে, আমরা প্রোগ্রাম সামনে আগায় নেব। আমরা কমিটমেন্ট অনুযায়ী প্রেস ক্লাব সহ ওখান থেকে আমরা একত্রিত হলাম, কিন্তু যারা আমাদের কমিটমেন্ট দিয়েছিল আমাদেরকে শক্তিশালী করবে, তারা সেখানে আসলো না। আমরা সংখ্যায় দুর্বল হলাম এবং মারধরের শিকার হলাম। আমি যে 7 তারিখে নির্বাচনের জন্য মারধরের শিকার হইলাম, এটা কোনো দলের জন্য মারধরের শিকার হয়েছি না, আমি আমার ভোটাধিকারের জন্য হয়েছি। আমি তত্ত্বাবধায়ক সরকার চাই কি কোনো দলকে ক্ষমতায় আনার জন্য, নাকি এটা আমার রুটিন চাহিদা, কোনটার জন্য? আমি কি কাউকে বাদ দেওয়ার প্রক্রিয়া হিসেবে আন্দোলন করছি, নাকি আমি সবাইকে একভূত করার আন্দোলন করেছি? এইটাই তো সমস্যা, যে দায়িত্ব পাওয়ার পরে ভুলে যাওয়া কেউ একজন এবং নিজেকে সর্বা মনে করা এবং বারবার পূর্বের খারাপ কাজের কথা স্মরণ করে তাদেরকে বলা যে তোমরা এই সিস্টেমের বাহিরে, এই সিস্টেমের বাইরে রাখার প্রক্রিয়া তো ফ্যাসিবাদী আচরণ। আমি যেটা বলছিলাম, ভালো আর খারাপের তুলনা করবেন। আপনি কি জামাতের সঙ্গে বিএনপি তুলনা করবেন, যে জামাত ভালো না বিএনপি ভালো? আপনি আমাকে বলেন, সেই তুলনা করবেন নাকি দলের সাথে তুলনা করেন? না না, আপনি জামাতের সঙ্গে তুলনা করবেন কোথায়? জামাতের সাথে তো বিএনপি তুলনা হতে পারে না। জামাতের সাথে আপনি তুলনা করবেন, আওয়ামী লীগকে তুলনা করবেন, যে জামাত ভালো না আওয়ামী লীগ ভালো, জামাত খারাপ না আওয়ামী লীগ খারাপ। জামাতের সাথে তো বিএনপি তুলনা হতে পারে না। বিএনপি তো জামাতের মতো রেপিস্ট সংগঠন না, বিএনপি তো জামাতের মতো গণহত্যাকারী সংগঠন না। এখন বলার সময় তো কি করে বলেন, তো কি আপনারা ধর্ষণের সাথে জড়িত না? আপনাদের পূর্বপুরুষরা কি দর্শনের সাথে জড়িত? আরে বাপ রে বাপ, আপনার আরো প্রমাণ লাগবে? আপনি তো একটু আগে এমন কথা বলছেন, আপনি আদালত অবমাননা করছেন। আদালত একজনকে নিরপরাধ বলে রায় দিছে। ওখান থেকে সর্বোচ্চ আদালতের 7 জন বিচারক মিলে বসে রায় দিয়েছে, উনি নিরপরাধ। ওনাকে বলছে যে এটা কি বলে বিচারের হত্যা করা হয়েছে। উনি বলে যে সে হচ্ছে যে অপরাধী, সংসদে গিয়ে কথা বলছে। ঠিক আছে, তাহলে এবার আদালত অবমাননা বলি। আদালত যখন আপনার লোককে গণহত্যার জন্য ফাঁসি দিল, তখন ওই আদালত হলো পুতুল আদালত। আর ওই আদালত যখন আপনাকে বলছে আপনি ভালো মানুষ, আপনি তো আওয়ামী লীগ, আপনার তো আওয়ামী লীগ করতেছেন, আওয়ামী লীগ যা করছে সবকিছু ঠিক আছে। এখন আমাকে শেষ করার সুযোগ দেন। আমরা কোনোভাবে জামাতের সঙ্গে বিএনপি তুলনা করতে পারি না। আমরা তুলনা করব, আপনি তো গণহত্যার কথাই বলছেন আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ গণহত্যাকারী। এবার বলেন যে আওয়ামী লীগের গণহত্যা বড় না জামাতের গণহত্যা বড়? আমরা আপনাকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতেছেন। বিএনপির প্রতি জুলাই সনদ নিয়ে বিরোধী দল কিংবা জামাত এনসিপির এত অবিশ্বাস কেন? অবিশ্বাসের দেয়াল বাড়ছে কিনা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে যে জুলাই বিপ্লব বা জুলাইয়ের যে পরিবর্তন, পট পরিবর্তন, অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, এটাকে এখানে মানুষ শুধুমাত্র মানে ব্যক্তির পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, দলের পরিবর্তনের জন্য এই জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব মানুষের কিছু চাওয়া ছিল, ছাত্রযন্ত্রের কিছু চাওয়া ছিল, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। আমাদের এই যে শেখ হাসিনা ফেসিবাদ হয়েছে, এই ফেসিবাদ হওয়ার জন্য সংবিধান, আমাদের রাষ্ট্রীয় যে সিস্টেম মেকানিজম, সেখানে তাকে সহযোগিতা করেছে। সব কিছু এক ব্যক্তির হাতে, যখন ব্যক্তি দলের প্রধান, ব্যক্তি রাষ্ট্রের প্রধান, ব্যক্তি প্রধানমন্ত্রী যা বলে তাই হচ্ছে। সেই জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যহীনতা, এরপর হচ্ছে যে সব কিছু যে এক ব্যক্তির নিয়ন্ত্রণে, আমাদের প্রতিষ্ঠানগুলো, প্রাতিষ্ঠানিক যে আমরা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো যে ফাংশন করতে পারতেছে না। সব এই জন্য হচ্ছে যে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এখন যখন পট পরিবর্তন হয়েছে, ওই সময় কিন্তু সবাই আমরা একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যাতে করে আমাদের সংবিধানটাকে এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে সেই ফেসিবাদ যেন আবার প্রতিষ্ঠিত না হয়। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাধীনতার চেতনার নামে অনেককে গালি দিই, অনেক কথা বলি, কিন্তু স্বাধীনতার চেতনা, মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটদানের অধিকার, এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কি হয় নাই, স্মুথ হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। প্রত্যেকবারে যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসে, তখন কি হয়, একটা অনিশ্চয়তা তৈরি হয়। তখন কিন্তু
আন্দোলন সংগ্রাম জ্বালা পোড়াও এবং এই জায়গাটা তৈরি হয়। এই জায়গাতে এটা আমাদের কবে প্রতিষ্ঠিত হবে? বাংলাদেশের এমন কোন নির্বাচন আছে যে নির্বাচন নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি প্রশ্ন তুলে না, আমি সেটা বলতেছি, এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক দল বা সচেতন সিভিল সোসাইটি বা যারা আপনারা সাংবাদিক আছেন সবাই মিলে কাজ করতে হবে। এটা আর কতদিন এইভাবে চলবে? যে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা পাকিস্তান থেকে বাঘ হয়ে বাংলাদেশ হলাম, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের দেশে যদি না থাকে তাহলে কিভাবে হবে? সেই জায়গার জন্য এই যে রাষ্ট্রীয় কাঠামো এতদিন পর্যন্ত ভাই অভিযোগ দিলেন না জামাত ইসলামী নির্বাচন চায় না, জামাত ইসলামী এসে, আসলে জামাত ইসলামী যা বলেছে এটা তো এখন মানুষ বুঝতে পেরেছে যে সেটাই সত্য হচ্ছে। কারণ জামাত ইসলামী বলেছে যদি সংস্কার যদি আগে না হয়, আমরা আগে নির্বাচনে চলে যাই, তাহলে কি হবে? তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আমরা আমাদের মতো করে সে আগের সিস্টেম ধরে রেখে আমরা চলার চেষ্টা করব, আমাদের ক্ষমতাকে দিকে চেষ্টা করবো। আমি শেষ করতে চাই, আমি বলি যে প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু একটা সিস্টেম থাকার পরে আপনি বলতে যাবেন কেন? এখানে যখন গণভোট হয়েছে, গণভোটে তো এই যে 4টা প্রশ্ন ছিল বা হচ্ছে যে সেই গণভোটের পক্ষে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ভোট চেয়েছেন, সবাইকে ভোট দেওয়ার জন্য বলেছেন। 68.59% মানুষ ভোট দিয়েছে, প্রায় 69% মানুষ ভোট দিয়েছে। এবং ভোট দেওয়ার পরে এখন আপনি আসি নতুন করে আবার মনে হবে কেন? আপনি তো সেটাকে বাস্তবায়ন করেন। আপনার 51% ভোট পেয়ে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটা যদি আপনার জায়েজ হয়, তাহলে 69% মানুষ ভোট দিয়ে যে সংস্কারের কথা বলেছে, যে গণ রায় দিয়েছে, আপনি সেটাই কেন অস্বীকার করবেন? এক মায়ের 2 সন্তান, একটা হচ্ছে যে সন্তান, তাহলে এক হচ্ছে যে আপনার বৈধ আর একটা হচ্ছে অবৈধ, সেটা আপনি কেন বলবেন? ওটা গণভোটের রায়ের সময় ছিল না, ওটা আগে ছিল। আপনার তখন সেটাকে অস্বীকার করছেন, সেটা না করতে আপনি থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশের এই নির্বাচনী সিস্টেম বা পরিবর্তন জুলাই বিপ্লবের চাওয়া কি পূরণ হয়েছে? জনাব তারেক রহমান, জি আবার প্রশ্ন করেন। জুলাই বিপ্লবের যে প্রত্যাশার কথা ছিল, যে স্বপ্নের কথা ছিল, জুলাই আন্দোলনেরও মানে আপনি একজন বলিষ্ঠ কর্মী হিসাবে সেই চাওয়া পাওয়া কি পূরণ হয়েছে কিনা আপনি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু মূল্যায়ন জানতে চাই, এরপর আমরা শেষ করব। না, আমার এখানে যেই সহজ আলোচক বন্ধুরা আছে তার মাঝে আপনার পাশে যিনি আছেন উনি মনে হয় বিএনপির প্রতিনিধি বা তাদের, আমি আসলে এক্স্যাক্টলি একটু কম পরিচিত, সেজন্য এক্স্যাক্টলি নাম বলে আমি স্মরণ করতে পারছি না। ওনার নাম অ্যাডভোকেট রফিক শিকদার, তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। আচ্ছা, বিষয় হলো যে উনি আমার কথা বলার রুচি নিয়ে প্রশ্ন তুলছে যে আমার রুচি এমন কেন। আমি সেই জন্যই বলছি যে আমার রুচি ঠিক করে দিতে চান। বাস্তবতা আমার কথা বলার রুচি শেখ হাসিনাও ঠিক করে দিতে পারেনি। আমাদের রুচি অন্তত, আমাদের একজন অ্যাক্টিভিস্ট মারা গেছে, সে একটা জেলার নাম তুলে বলছিল তাদের ড্যাশ 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 ছিঁড়ে ফেলবে, এরকম রুচিহীন আমরা কখনো না। ঠিক, এবং আমাদের ঠিক আছে। এবং দেখেন ওনার আলোচনার এখানে কি হওয়া উচিত ছিল, গতকালকে সাদিক কায়েমের বিয়ে হচ্ছে, সেখানে গানের মধ্যে খাম্বা খাম্বা বলে গান গাচ্ছে, ঠিক আছে। আজকে আলোচনার বিষয় হচ্ছিল যে এইটা রাজনৈতিক প্রতিপক্ষ কি, অপোজিশনের মানে হলো আলোচনা কি হবে, এটা যদি ঠিক করতে না পারে, সারাক্ষণ ফ্যাসিস্ট বক্তব্য দিলে সেই বক্তব্য প্রাসঙ্গিকতা থাকে না। এই যে গত কয়েকদিন আগে গাজীপুর কোথায় যেন একটা মেয়েকে তার স্বামী তুলে নিয়ে গেছে, সেটাকে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রিলেট করে জামাতের আমির বক্তব্য দিল ওনার যদি মেয়ে হতো, সেই মেয়েকে যদি তুলে নিয়ে যেত তাহলে কি অবস্থা। উনি সেই রুচি নিয়ে আজকে প্রশ্ন তুলতে পারতেন এখানে, আমার রুচি নিয়ে প্রশ্ন না তুলে। এবং তারপরে ওনাদের সাউদা বিবি নাকি একটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে গর্ভবতী বানিয়ে তাদেরকে স্বামী স্ত্রী বলছে। রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি জানেন, সেই জায়গায় ধরে যাওয়া, ঠিক আছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে কথা বলার রুচি ঠিক করার আগে ওনারা শুনে নাই, তারেক ভাই এখানে বসে শুনতেছে যে আপনাদের কথা বলার রুচি খুব ভালো, সারাক্ষণ মেয়েদেরকে নিয়ে রেপ করতে চান, আপনাদের কর্মীরা রেপ করতে চায়, হ্যাঁ, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা থেকে মানুষকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে, ঠিক আছে। রুচি থাকবে কেন? আপনারা তো ফ্রাস্ট্রেটেড একটা গ্রুপ, মানুষকে রেপ করতে চান।